এখন প্রশ্ন হলো যে র্যাব নিষিদ্ধ করা হবে কি হবে না, যেহেতু বিএনপি একটি সুপারিশ করেছে সরকারের কাছে এবং র্যাবের মহাপরিচালক উনি নিজেও কিন্তু স্বীকার করেছেন যে ওনারা অপেক্ষা করছেন যে সরকার যে সিদ্ধান্ত নেয় তাই হবে। আমি র্যাবের মহাপরিচালকের পুরো রিপোর্টটা পড়ছিলাম। উনি সেখানে স্বীকার করেছেন গুম খুনের সঙ্গে র্যাবের জড়িত থাকার কথা। উনি স্বীকার করেছেন আয়নাঘর ছিল, আয়নাঘর আছে। উনি স্বীকার করেছেন নানান রকম নির্যাতন র্যাব চালিয়েছে দেশের মানুষের উপর, এবং স্পেশালি 7 মার্ডার এই প্রসঙ্গটিও নিয়ে এসছেন, এবং এই সকল কিছু মিলিয়েই উনি ক্ষমা চেয়েছেন। দেখুন, একটা বাহিনী কখন মনস্টার হয়ে ওঠে? একটা বাহিনী কি একা একাই মনস্টার হয়ে যেতে পারে? ডেফিনেটলি না। রাষ্ট্রের এবং সরকারের একটা ট্যাসিট অনুমোদন যদি না থাকে তাহলে কোনো বাহিনীর পক্ষে আসলে মনস্টার হওয়া সম্ভব নয়। আজকে আপনি যখন র্যাবকে তৈরি করা হয়েছিল ব্যাক ইন 2002-2003 if I'm not wrong 4 yes, তখন কিন্তু একটা সৎ উদ্দেশ্যে র্যাবকে তৈরি করা হয়েছিল, এবং তখন আইন শৃঙ্খলা পরিস্থিতি সত্যি খুবই নাজুক অবস্থা। আমি তখন স্টুডেন্ট ইউনিভার্সিটির। আমার বাবা আমাকে একটু জিজ্ঞেস করলেন, তখন উনি পলিটিশিয়ান, ফুল সুইং এ পলিটিক্সে আছেন। উনি আমাকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা এই যে একটা বাহিনী তৈরি হলো, যে বাহিনীটি মানে অপরাধ দমনের ক্ষেত্রে ভূমিকা রাখবার জন্য তোমার কি মনে হয়? আমি কিন্তু তখন বলেছিলাম যে খুব ভালো হয়েছে, বিকজ আমি ইউনিভার্সিটিতে সন্ধ্যাবেলা ক্লাস করে যখন একা ফিরি আমার ভয় লাগতো। তো আমি বলেছি যে ভালো হয়েছে যা হয়েছে, কিন্তু ওনার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে যে ওনার কাছে বিষয়টি ভালো মনে হয়নি। সে কারণেই বলি যে একটা মানুষের প্রুডেন্স, মানে সামনে দেখতে পারা যে এইভাবে যদি আপনি কোনো জবাবদিহিতা ছাড়া একটা বাহিনীকে তৈরি করে ফেলেন, তার পরিণতি আসলে কখনোই সুফল বয়ে আনে না। ঠিক আমার মতনই যারা মানে বাংলাদেশে সেই সময় ছিলেন তাদের অনেকেই হয়তো খুশি হয়েছেন যে র্যাব একটি বাহিনী তৈরি হয়েছে, একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু যখন বাহিনীটিকে আসলে আপনি কোনো রকম কোনো জবাবদিহিতার মধ্যে রাখছেন না, তখন কিন্তু বাহিনীটির হাতে আপনি অস্বাভাবিক একটি ক্ষমতা দিয়ে দিচ্ছেন, এবং সেই ক্ষমতা পরবর্তীতে সেই বাহিনী যেভাবে খুশি সেভাবে ব্যবহার করবে। এবং এই ব্যবহার করার ক্ষেত্রে আমরা বিগত 15 বছরে দেখেছি সরকার তার নিজের প্রয়োজনে র্যাবকে আরো বেশি ইমিউনিটি দিয়েছে, তার নিজের প্রয়োজনে র্যাবকে আরো বেশি যাচ্ছে তাই করতে দিয়েছে, এবং এমনই যাচ্ছে তাই করতে দিয়েছে যে র্যাবের কিছু কিছু সদস্য ভেবেছিলেন যে তারা প্রাইভেট প্র্যাকটিস করবেন। এই যে 7 মার্ডার, এটা তো আসলে সরকারি বা কোনো দলীয় সিদ্ধান্ত ছিল না, এটা ছিল একটা র্যাবের প্রাইভেট প্র্যাকটিসের মতন। কয়েক কোটি টাকা খেয়ে কিছু মানুষকে হত্যা করে পানিতে নদীতে ভাসিয়ে দেয়া। তো এইগুলো তো র্যাব করেছে। ভবিষ্যতে আপনি যেই বাহিনীর হাতেই ক্ষমতা দেন না কেন, মাথায় রাখতে হবে তাকে যেন আবার প্রতিটি বুলেটের হিসাব দিতে হয়, প্রতিটি কর্মকাণ্ডের জবাব দিতে হয়, এবং যেই আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে তাদের যেই যেই মেজার নিতে হচ্ছে সেগুলো প্রত্যেকটা যেন আইন অনুযায়ী হয়, এবং আইনের কোনো ব্যত্যয় বা আইনের কোনো অতিরিক্ত প্রয়োগ যেন কোনো জায়গায় না থাকে। সো এই বিষয়গুলো যদি সরকার এনশিওর না করে, আজকে আপনি র্যাবকে বিলুপ্ত করছেন, কালকে যদি আপনি অন্য কোনো বাহিনীকে এরকম যোগ করি রোমেন ফারহানা, সেটি হলো যে পুলিশ একই অবস্থা হয়ে গিয়েছিল জবাবদিহিতা না থাকার কারণে। একদম। তো আপনি যদি আজকে র্যাব বিলুপ্ত করছেন কিন্তু আপনি পুলিশকে জবাবদিহিতার ঊর্ধ্বে রাখছেন, তখন দেখা যাবে পুলিশ অস্বাভাবিক ক্ষমতা ব্যবহার করছে। 15 বছরে কি আমরা অস্বাভাবিক ক্ষমতা ব্যবহারের অনেক উদাহরণ দেখেছি? আমরা দেখেছি সাধারণ মানুষ যারা হয়তো কোনো না কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বা ফৌজদারি অপরাধের শিকার হয়েছেন, ভিকটিম হয়েছেন, তারা থানায় গিয়ে একটা মামলা দায়ের করতে নাজেহাল হয়ে যাচ্ছেন। তদন্ত করে একটা চার্জশিট আসতে বছরের পর বছর পার হয়ে যাচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পলিটিক্যাল মামলাগুলো রকেটের গতিতে চলছে। আজকে আমার বিরুদ্ধে মামলা নাই, কালকে আমাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাচ্ছে, থানায় গিয়ে আমার সামনে বসে আমার নামে এজাহার লিখছে। সেই এজাহারও কোনো নতুন এজাহার না, আগের পুরনো যে এজাহারগুলো বিভিন্ন মানুষের নামে করা হয়েছে সেখানে শুধু নাম, বয়স, পিতার নাম, ঠিকানা পরিবর্তন করে দিয়ে ভেতরের পুরো গল্প এক রেখে আমার নামে মামলা দায়ের হয়ে যাচ্ছে। তো এই যে অপব্যবহার করা, প্রতিটি বাহিনীকে দলের প্রয়োজনে, সরকারের প্রয়োজনে, ক্ষমতার প্রয়োজনে ব্যবহার করা, এটা যদি চলতে থাকে, আজকে র্যাবকে নিষিদ্ধ করে আপনি একেবারে খুব ভালো কোনো ফল বয়ে আসবে তা না। র্যাবের পরিবর্তে পুলিশ কাজ করবে, পুলিশ না কাজ করলে আপনি অন্য কোনো বাহিনী তৈরি করবেন যারা কাজ করবে। এই সংস্কৃতিটার পরিবর্তন না হলে, গুণগত পরিবর্তন যদি না হয়, তাহলে আসলে র্যাব বিলুপ্ত করে বা পুলিশের জায়গায় অন্য আরেকটা নাম দিয়ে বা পুলিশের পোশাক পরিবর্তন করে খুব বেশি কোনো লাভ হবে না। মেজর হাফিজ একটি সংবাদ সম্মেলনে র্যাব
বিলুপ্তি করার প্রস্তাব দিয়েছিলেন। এরপরই র্যাবের যে মহাপরিচালক একেএম শহীদুর রহমান উনি একটি সংবাদ সম্মেলন করেন এবং উনি সেখানে র্যাবের যে অপরাধগুলো সেগুলো উনি স্বীকার করে নেন এবং ক্ষমা চান এবং উনি আয়নাগরের কথা স্বীকার করেছেন। এই বিএনপির দাবি এবং র্যাব মহাপরিচালকের স্বীকারোক্তি এই দুটো বিষয়কে আপনি কিভাবে দেখছেন? কিন্তু দাবিটা খুবই সময় উপযোগী দাবি, মানে এটা আরো বহু আগে থেকেই বহু তরফের মানুষজন করছে, কিন্তু একটি বড় রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে এরকম দাবি ওঠাটা একটা বড় ব্যাপার, গুরুত্বপূর্ণ ব্যাপার। ফলে সে তো ঠিকই আছে এবং র্যাবের মহাপরিচালক ক্ষমা চেয়েছেন, সেটাও মানে একটা খুবই উচিত কাজই হয়েছে, মানে ক্ষমা চাওয়াটাই। কিন্তু আমি মনে করি যে ক্ষমা চাওয়া যথেষ্ট নয় এটা। আর র্যাবকে যদি বলেন, র্যাব তো ইমিউনিটি পেয়ে বসে আছে বহুদিন ধরে। এটা যে শুধু গত কয়েকদিনের ব্যাপার, এই রেজিমের ব্যাপার তা না। এর আগেও র্যাব তার অস্তিত্ব শুরু থেকেই একটা এলিট ফোর্স হিসেবে তার উপস্থিতি, তার চালচলন, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার জুরিসডিকশন কাজের ক্রসফায়ার হতো। আমরা জানতাম যে ক্রসফায়ারকে নিয়ে যে কথাটা বলা হচ্ছে মিডিয়াতে, এটা মিথ্যা কথা, এটা শুরু থেকেই আমরা জানতাম। এইরকম একটা বাহিনীকে খুন করবার ক্ষেত্রে ইমিউনিটি দিয়ে দেওয়া রাষ্ট্রের তরফ থেকে, এটা তো একটা ভয়ঙ্কর ঘটনা ছিল এবং কোনো সভ্য দেশে এটা ঘটে না। আমি অনেক বছর আগে ইস্ট ওয়েস্ট সেন্টারের ফেলো থাকা অবস্থায় ওয়াশিংটন ডিসিতে আমাদের এখান থেকে বদলি হয়ে যাওয়া আমেরিকার যে রাষ্ট্রদূত ছিলেন তখন, হ্যারি কে টমাস, তিনি তখন তার হেড অফিসে বদলি হয়ে গেছেন। তো ইস্ট ওয়েস্ট সেন্টারের যে প্রোগ্রাম থেকে আমরা গেছিলাম, আমাদের একটা ইয়ে থাকে যে আপনি যদি ওখানে যে স্টেট ডিপার্টমেন্ট ভিজিটের সময় আপনারা যদি কারো অ্যাপয়েন্টমেন্ট চান, তা আমি হ্যারি কে টমাসের অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম। তো এটা কোনো ব্যক্তিগত ওয়ান টু ওয়ান ব্যাপার ছিল না, একদল লোকের মধ্যে আমি ওনার সাথে কথা বলছিলাম। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে বাংলাদেশের র্যাবের তৎপরতাকে তোমরা কিভাবে দেখো? তো বলে র্যাব তো খুব পপুলার বাংলাদেশে। হ্যাঁ, তো আমি জিজ্ঞেস করলাম যে তোমার দেশে কি তুমি এরকম কোনো বাহিনী থাকতে দিবা? তো সে বললো যে আমেরিকাতে প্রশ্নই আসে না। তো কোনো সভ্য দেশ আইন কানুনের ক্ষেত্রে ইমিউনিটি দিয়ে দেয় না কোনো বাহিনীকে। বাংলাদেশের ক্ষেত্রে আপনি বলতে পারেন যে সন্ত্রাস এমন বেড়ে গেছিল, এমন লাগাম ছাড়া হয়ে গেছিল যে এইটা না দিয়ে কোনো উপায় ছিল না। কিন্তু যা কিছুই করেন তা তো ব্যাকফায়ার করে, তার তো একটা খারাপ পরিণতি আছে এবং সেটা আমরা দেখেছি। বিগত রেজিম র্যাবকে যেভাবে ব্যবহার করেছে ভয়ঙ্করভাবে। এখন আজকে র্যাব ক্ষমা চাইছে, কি অন্যান্য বাহিনীও পর্যায়ক্রমে ক্ষমা চাইবে? আমি তো মনে করি না যে এই ক্ষমা চাওয়া যথেষ্ট। আমি মনে করি যে একেবারে কেস বাই কেস ধরে এই ঘটনাগুলোর, বিগত এই হত্যাযজ্ঞ, জুলাই আগস্টের ঘটনা তো বটেই, এবং তারও আগে লম্বা সময় ধরে প্রত্যেকটা গুম, খুন, অপহরণ, হত্যা, এগুলোর সাথে যে ব্যক্তিবর্গ সংশ্লিষ্ট ছিল, কেস বাই কেস তাদেরকে চিহ্নিত করা উচিত। বাহিনীকে না। হ্যাঁ, বাহিনী ক্ষমা চেয়েছে, সেটা জরুরি। বাহিনী ক্ষমা চাইবে, বাহিনী প্রতিশ্রুতি দেবে যে আগামীতে তারা নিয়ম মেনে চলবে, সেটা তো খুবই জরুরি। কিন্তু তার পাশাপাশি এই বাহিনীর যেসব ব্যক্তিবর্গ রাষ্ট্রের দেওয়া উর্দি ব্যবহার করে, রাষ্ট্রের দেওয়া বন্দুক ব্যবহার করে ক্ষমতার অপব্যবহার করেছে এবং নিজের জনগণের উপরে নিপীড়ন চালিয়েছে, হত্যা, খুন যখন চালিয়েছে, তাদেরকে বিচারের আওতায় আনাটা অতি জরুরি। যেটুকু ঘটেছে এটুকুও বাংলাদেশে আগে ঘটে নাই। কোনো বড় রাজনৈতিক দল এরকম করে র্যাবের বিলুপ্তির কথা বলে নাই। টক শোতে যদি আমরা র্যাবের বিলুপ্তির কথা কখনো কেউ বলেছে, আমি বলিনি, আমার কোনো বন্ধু বলেছে, দেখা গেছে যে তাকে আর পরবর্তীতে এই প্রসঙ্গে আলাপই আগানো যাচ্ছে না এটা নিয়ে। তো এগুলো তো সেই তুলনায় এটা তো একটা বিরাট অগ্রগতি এবং অবশ্যই আমাদের আবার ফিরতে হবে যে ৩৬শে জুলাইয়ের এই পুরো ঘটনার কাছে আমরা ঋণী এই পরিবর্তনটুকুর জন্য। কিন্তু অ্যাট দ্য সেম টাইম, এবং র্যাবের মহাপরিচালক ক্ষমা চেয়েছেন, সেটাও ঠিক আছে, কিন্তু আমাদের আরও অনেকটা পথ হাঁটতে হবে। প্রত্যেকটা বাহিনীর যারা এই হত্যা, খুন, জখমের সাথে জড়িত ছিল, অপহরণের সাথে জড়িত ছিল, তাদেরকে কেস বাই কেস বিচারের আওতায় আনতে হবে।